ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে আবারও কলিং ভিসা চালু করেছে মালয়েশিয়া। এতে পাম বাগানে কাজের সুযোগ পাবেন বাংলাদেশি শ্রমিকরা। মঙ্গলবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের শুরু হয়েছে কোটা অনুমোদনও। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। চাহিদাপত্র সত্যায়নের জন্য প্রায় 15 রকমের তথ্য হাইকমিশনে জমা দিতে অনুরোধ করা হয়েছে। এর আগে গত 31 মে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। শেষ দিনে সব প্রস্তুতি সম্পন্ন করেও যেতে পারেনি 17,000 কর্মী। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। জনাব আসিফ মনির, আপনাকে স্বাগত। অনেকদিন পর মালয়েশিয়া জনসংখ্যা রপ্তানির পথ খুলল। এতে জনশক্তি রপ্তানিতে আসলে কতটুকু প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? ভালো প্রভাব তো অবশ্যই, কিন্তু কিছু জটিলতা রয়ে গেছে। আপনাদের সংবাদে যেটা আপনারা বলছিলেন যে দুই রকমের ভিসায় আমরা দেখছি যে সাধারণত হচ্ছে, এখন যেটার কথা বললেন সিজনাল ভিসা, এবং আরেকটা হচ্ছে কলিং ভিসা। কলিং ভিসাটারই আমরা দেখেছি যে 17,000 মানুষ আটকে গেছে। একটা আশার কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে একটা নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে। গত দুই একদিনের মধ্যে আমরা শুনেছি যে আসিয়ান অন্তর্ভুক্ত করার ব্যাপারে একটা চিন্তা ভাবনা মালয়েশিয়ার সমর্থন দেবে, অর্থাৎ মালয়েশিয়ান সরকারের একটা ইতিবাচক জায়গা দেখা যাচ্ছে। তো সেদিক থেকে যে জটিলতাগুলো আছে সেগুলো নিরসনে হয়তো কিছুটা ভালো অবস্থান আমরা দেখতে পাবো। আর একটা হচ্ছে যে এই ম্যানুয়াল পদ্ধতিটা, এটা একটু কিন্তু চিন্তার বিষয় আছে যে এটাকে আসলে একেবারে দায়বদ্ধতা স্বচ্ছতার জায়গায় কতটা নিয়ে যাওয়া যায়। কারণ ভুল ত্রুটির সম্ভাবনা থাকতে পারে। অনলাইন হলে হয় কি, সেটা জবাবদিহিতা স্বচ্ছতার জায়গাটা একটু বেশি থাকে, আর সময়ও বেশি লাগতে পারে। আর আমরা আগে শুনেছি যে মালয়েশিয়াতে বাংলাদেশ দূতাবাসে যে কর্মকর্তারা আছেন তাদের ব্যাপারে আমাদের অভিবাসীরা ওখান থেকে খুব ভালো সেবা পান না। তো সেইটাও একটু দেখার বিষয় আছে যে এখন যারা কাজটা করবেন, আমরা ধরে নিচ্ছি তারা দায়িত্বশীল, কিন্তু তারা যেন যথাযথভাবে করেন এবং প্রপার মনিটরিংটা দরকার হবে। ম্যানুয়ালটাই আমার একটু চিন্তার বিষয় মনে হচ্ছে। তবে যদি সেটার ব্যাকআপ সিস্টেম গুলো থাকে যে হ্যাঁ এটা পরবর্তীতে অনলাইনে চলে যাবে, এটা ভেরিফাই করা হবে ঠিক মতো, তাহলে হয়তো এটা ভালো অবস্থানে যাবে। আর যারা যাবেন ভবিষ্যতে এখানে, কিন্তু ওইখানে গিয়ে আসলে কি অবস্থা হচ্ছে ওনাদের, সবসময় কিন্তু আমরা দেখছি না যে তারা খুব ভালোভাবে সেখানে কাজ করতে পারছেন। তো যে প্ল্যান্টেশন গুলো নেওয়া হবে, দূতাবাসের উচিত সেগুলো চেক করা যে সেগুলো আসলে কাজ করার উপযোগী কিনা। জি, আরেকটি বিষয় হচ্ছে গিয়ে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মালয়েশিয়ায় যে জনশক্তি পাঠানোতে একটা সিন্ডিকেট কাজ করতো, এরকম অভিযোগ দেখেছি। এবার কি সেই সিন্ডিকেট ভাঙবে? আমরা সংবাদ মাধ্যমেই দেখছি যে সিন্ডিকেটের যারা প্রধান ব্যক্তিরা ছিলেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা পলাতক আছেন। কিন্তু সিন্ডিকেট আছে বলেই এখনো মনে করি ভেতরে ভেতরে কোনো না কোনো ভাবে তারা কাজ করবেন। এটার একটা তদন্ত হওয়া দরকার ও সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার মিলে। এবং এই সিন্ডিকেটের একটা অংশ কিন্তু মালয়েশিয়াতেও আছে, এগুলো গণমাধ্যমে বিভিন্ন সময় আসছে। তো আমরা আশা করব যে এগুলোর সুষ্ঠু তদন্ত হবে এবং সর্বোচ্চ পর্যায়ে একেবারে একটা জিরো টলারেন্সে যাওয়া হবে, তাহলে সেটা ভুক্তভোগীরা কিছুটা শান্তি পাবেন। জি, এই ক্ষেত্রে আসলে জিরো টলারেন্স নীতি নিতে হবে, এটা সবারই অভিমত। তো অনেকের অভিযোগ আছে যে মালয়েশিয়া জনশক্তি পাঠাতে নির্ধারিত ফির চেয়ে বেশি নেওয়া হয়। এখন তো অন্তর্বর্তী সরকার, তো সেই ফি কি কমবে কিনা? এই একই ব্যাপার এখানে, যে মালয়েশিয়ার সাথে যে আলোচনাগুলো হয় সেখানে একটা জায়গায় যে কতটা অফিসিয়ালি কতটা ফি হবে, এবং সেটা সেখানে যারা কাজ করবে তাদের পারিশ্রমিকের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা। আর আমাদের এখানেও স্বচ্ছতার অভাব সবসময় রয়ে গেছে, যে এই যে লেনদেন হয় টাকা পয়সার, এটার কোনো জবাবদিহিতা নেই এবং কোনো রেকর্ডও থাকে না। তা আমরা আশা করব যে একেবারে গ্রাম পর্যায় থেকে একেবারে মালয়েশিয়া পর্যন্ত এই পুরো অর্থায়নের ট্র্যাকিংটা করা হবে। আমাদের বিশ্বাস যে টেকনোলজি আমাদের আছে, এখানে সদিচ্ছার প্রয়োজন, এবং আশা করছি সেটা বর্তমানে থাকবে। জি, জনাব আসিফ মনির, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।